পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন, চলে যাচ্ছে আলোচনায়। আজকে কিন্তু আরেকটি খবর মোটামুটি সব গণমাধ্যমে এসেছে, পিএসসির প্রশ্নপত্র ফাঁসের কথা নেই, কিন্তু মন্ত্রণালয় বলছে তাদের কাছে এখনো কোনো খবর নেই, তারা এই ব্যাপারে না বলেছেন সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং তারা কোনো দায় নেবে না। এটা আমার কাছে মনে হয় যে দায় সারা করছে এর একটা উত্তর হয়েছে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী যেটা বলেছেন মুস্তাফিজুর রহমান, যে এটা একটা নৈতিক অপরাধ। হ্যাঁ, এই অপরাধ প্রবণতা দূর করতে হলে আমাদের অভিভাবক, শিক্ষক, ছাত্র বা সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের দায় সারা একটি ব্যাপার, যে গভর্নমেন্ট এরকম একটি ইনস্টিটিউশনাল একটা পরীক্ষার প্রবর্তন করলেন, কিন্তু সেটা সেফগার্ড এবং এত ছোট আপনারা কি এটা আমার প্রশ্ন হলো ক্লাস 5 এর পরীক্ষা দিতে হবে এই প্রতিযোগিতার কোনো অর্থ আছে? আমার মনে হয় সরকার আরেকবার ভাবতে পারে যে কোমলমতি এসব শিশুদেরকে আপনি দেখেন এক উপজেলা থেকে আরেক উপজেলায় গিয়ে পরীক্ষা দেওয়া, এক সেন্টার থেকে আরেক সেন্টারে পরীক্ষা দেওয়া, অভিভাবকদের মধ্যে কি ধরনের একটা ঝুঁকি। সবচেয়ে বড় কথা এই বয়সে দুর্নীতির কাছাকাছি চলে যাওয়া, সে তো শিখছে এটা। আমার এক সাংবাদিক বন্ধু আমাকে বলেছে যে তিনি নিজে দেখেছেন যে তার ছেলের যারা সহপাঠী আছে তাদের মায়েরা বাবারা প্রশ্নপত্র কিনছে, বিক্রি করছে। এটা এই বয়সে অভিভাবকরাও কি দায়ী না? আমাদের আত্মসচেতনতা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ক্লাস 5 এ এরকম একটা পরীক্ষা নেওয়াটাই তো একটা বড় ধরনের। আগে একটা বৃত্তি পরীক্ষা ছিল, যারা যারা দিতে চায় তারা তাদের মেধা পরীক্ষার জন্য দেবে, কিন্তু এখন এই যে সকলকে একটা পরীক্ষা দিতে হবে। না, এখানে যুক্তি বলা হচ্ছিল, শিক্ষামন্ত্রী বলেছিলেন যে পরীক্ষা ভীতি কমানোর উদ্দেশ্যে এটা করা হয়েছে। আসলে কি পরীক্ষা ভীতি কমানো, এই পরীক্ষা ভীতি তো স্কুলেই কমে যাচ্ছে। না, পরীক্ষা ভীতি কমাতে গিয়ে অযৌক্তিক মনে হয়। পরীক্ষা ভীতি কমাতে গিয়ে আমি তো প্রশ্নপত্র ফাঁস প্রীতি বাড়িয়ে দিচ্ছি, আমি তো সেফগার্ড দিতে পারছি না। প্রশ্নপত্র ফাঁসের দিকে আমাদের প্রীতি বাড়িয়ে দিচ্ছি। এই ছেলেগুলো, এই গার্জিয়ানগুলো শিখছে যে কিভাবে এসএসসি তে করা যায়। ক্লাস 5 এর একটি বাচ্চা, তার বয়স কত? 7, 5, 12 যদি সরকারের হিসাবেই ধরি, সেই 12 বছরের একটি বাচ্চা, না 10, 11 না আমি যদি সরকারের হিসাবে ধরি যে 7 বছরের আগে 1 এ পড়তে পারে না, 7, 5, 12 বছরের একটি ছেলে বাবাকে বলছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আমাকে এনে দাও। এই যে তাকে আমরা কোন জায়গায় ঠেলে দিচ্ছি। ক্লাস 5 থেকে 8 এর জন্য তৈরি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস, 8 থেকে মেট্রিক থেকে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে। তো আরেকটি বিষয়, যেহেতু এই প্রাইমারি এডুকেশনের কথা উঠলো, আমরা কিন্তু প্রাথমিক শিক্ষা অনেক দেখলাম পরিবর্তনের মধ্যে। খুব ভালো ভালো শিক্ষকরা, আমাদের যারা সহপাঠী ছিলেন তারা এখন শিক্ষকতা করছেন প্রাইমারি স্কুলে, কিন্তু প্রাইমারি স্কুলে যাচ্ছে কারা? আমরা যে ঢাকা শহরের যদি আমরা প্রাইমারি স্কুলগুলো দেখি, এখানে ভালো পরিবারের প্রান্তিক জনগোষ্ঠীর বাচ্চা কাচ্চারাই যাচ্ছে, কিছু কিছু স্কুলে ভালো যাচ্ছে, কিন্তু খুবই কম। তার জন্য কি এরকম কোয়ালিফাইড, এত চেঞ্জে, এত এই যে অবকাঠামোর কথা চিন্তা করেন, যে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগুলি আমাদের কিন্তু অনেক উন্নত, তার জন্য দরকার ছিল এত ইনভেস্টমেন্ট, এত পরিকল্পনা। দরকার তো ছিল। বাংলাদেশে যে কোনো শিক্ষা ব্যবস্থার প্রাথমিক শিক্ষাটা হলো ভিত্তিমূল, এখানে দরকার ছিল, কিন্তু আপনি তো শিক্ষা ব্যবস্থাটাকে একটা সিস্টেমের ভিতরে আনতে পারেননি। আপনি মাদ্রাসা চালু রেখেছেন, ইংরেজি মিডিয়াম চালু রেখেছেন, আপনি কিন্ডারগার্টেন চালু রেখেছেন, আপনি রেখেছেন সাধারণ শিক্ষার মধ্যে আবার উঁচু নিচুর সিস্টেম রেখেছেন। ভিকারুননিসা আইডিয়াল এক ধরনের, সাধারণ স্কুল আরেক ধরনের, ইংলিশ ভার্সন এক ধরনের, এত পদ্ধতি একটা সিস্টেমের ভিতরে পৃথিবীর কোথাও। শুনেছিলাম যে মন্ত্রী বলেছিলেন যে আমরা একটা একক পদ্ধতি নিয়ে, একমুখী শিক্ষার দিকে নিয়ে আসবো আমরা, কিন্তু সেটারও কোনো লক্ষণ দেখছি না। আরেকটি জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের স্টুডেন্টদের উপরে, সেটা হচ্ছে সৃজনশীল পদ্ধতি। প্রথমে বলা হলো সৃজনশীল পদ্ধতি আমরা টিচারদেরকে প্রশিক্ষিত করব, তারা তাদেরকে ওইভাবে করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সৃজনশীল গাইড বেরিয়েছে, সেই গাইডটা দেখেই টিচাররা প্রশ্ন তৈরি করেন এবং ছাত্ররা ওই গাইডটাই ফলো করেন। তাহলে লাভটা হলো কি? আমরা গাইড বাণিজ্য তো বন্ধ করতে পারছি না। বেশি কোচিং এ যাও, বেশি কোচিং এ যাও, শিক্ষকের কাছে ছোট, এসব বেড়ে গেছে। এবং আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে যে পরীক্ষা ভীতি কমানোর জন্য, এখন দেখা যাচ্ছে বেশিরভাগ কোচিং সেন্টারগুলোর একমাত্র ব্যবসা হচ্ছে মডেল টেস্ট নেওয়া। মডেল টেস্ট, পরীক্ষা ভীতি কমানো একটা বাণিজ্য হয়ে গেছে। মানে ওটা একটা বাণিজ্য, এবং সে অনেক টাকা। উদ্ভাস নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা ইন্টারমিডিয়েটের জন্য পরীক্ষা মডেল টেস্ট নেন, এসএসসির জন্য নেন, জেএসসির জন্য নেন, পিএসসির জন্য নেন, এবং সেটা 15 থেকে 20,000 টাকা টোটাল। এবং এরকম শুনলাম যে এসএসসি তে শুধু 3 দিন বা 7 দিনের মডেল টেস্ট না হবে 3,000 টাকা, শুধু গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। সেদিন আমি তেজগাঁ কলেজে উদ্ভাসের একটা কনফারেন্স ছিল, ওদের উদ্ভাসের যারা স্টুডেন্ট বা যারা পড়ে, তেজগাঁ কলেজের সামনে হাজার হাজার বাচ্চা কাচ্চা সব উদ্ভাসের ব্যাগ পিঠে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় যে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে না পারলে এই ক্লাস 5 এর এই পরীক্ষাটা নিয়ে, পিএসসি পরীক্ষাটা নিয়ে নতুন করে ভাবা প্রয়োজন, খুব জরুরি। এই কোমলমতো শিশুদেরকে এখনই আমি এরকম একটা দুর্নীতি পরায়ণ সিস্টেমের সাথে পরিচয় করিয়ে দিতে আমি অন্তত মনে করি না যে। এবং সেক্ষেত্রে রেজা ভাই, যেটা আমার কাছে মনে হয় যে আমি এক ধরনের
ধরেন সুপারিশও বলা যায় যে আমরা মানে যে সিটিজেন আমরা অভিভাবক কিন্তু। অভিভাবক হিসেবে আমি এটাই বলতে বলছি, পারি দায়টা আসলে যে ক্লাস সবার। 8 পর্যন্ত আসলে স্কুলে কোশ্চেন করা, স্কুলে পরীক্ষা নেওয়া, যেটা আগে ছিল, আমাদের সময় ছিল। কই তখন তো প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমাদের দেখেছি আমাদের স্যাররা গরম প্রশ্ন নিয়ে আসতেন প্রেস থেকে, তখন তো এগুলো হয়নি। আমাদের স্যাররাই তো কোনোদিন আমরা চিন্তা করিনি চিন্তা করি প্রশ্নপত্র ফাঁস হবে। ওই স্যারকে তো সারা দিন আমরা কাছেই পেয়েছি, আমাদের তো আমাদের পরিচিত। প্রিয় শিক্ষক তারা, প্রিয় আমাদের শিক্ষক আমাদের তারা। কই আদর কল্পনাও করতেন তো আমাদেরকে, হয় কিন্তু আসেনি তিনি যে তো আমরা আমাদেরকে প্রশ্নপত্র প্রশ্ন ফাঁস তুলে করব। দেন নাই। কিন্তু এই জায়গাটা আসলে মানে এখন দায়িত্ব কার? শিক্ষাবিদরা এটা সমাধান করবেন নাকি অভিভাবকরা? মানে কাদের আসলে এখন- সরকারের করতে এটা হবে। সরকারকেই এবং নিতে হবে। এতদিন ধরে কেন ঝুলছে বিষয়? এবং জায়গাটা সরকারই তৈরি করেছেন এবং যে উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রী যেটা বলেছেন না, প্রাথমিক জি, দায় নিতে মুস্তাফিজ স্যার। রাজি নন, দায় নিতে রাজি নন। এইটা আমার কাছে মনে হচ্ছে দায় সারা গোছের বক্তব্য। দায় একেবারেই তাদেরকেই দায় নিতে সারা, হবে। দায় তাদেরকেই নিতে একটি হবে। প্রশ্ন যদি একটি জায়গায় আউট হয়, সেটা দায় দায়িত্ব কারণ তার। তারা এই নৈতিক স্খলনের জায়গাটি তৈরি করেছেন, অভিভাবকদের ঠেলে দিয়েছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা বেশি বেশি করাতে। আরেকটি বিষয় যে আমরা কিন্তু সবসময় দেখেছিলাম, জানি না, শিক্ষামন্ত্রী প্রতিবার যেতেন পরিদর্শনে। এবার আমরা দেখছি যে এটা গণশিক্ষা মন্ত্রী এবার লিড করেছেন। প্রথম দিনে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়ে এবারে যাননি, যে উনি যাওয়াতে কি কারণে এটা উনি হঠাৎ করে করেছেন আমরা জানি না। এবং ব্রিফিংয়েও কিন্তু প্রতিবার শিক্ষামন্ত্রী এগুলি করেন, কিন্তু এবার আমরা দেখছি যে গণশিক্ষা মন্ত্রী ফিজা সাহেব করছেন ব্রিফিং। শিক্ষামন্ত্রী ক্লান্ত হয়ে গেছেন প্রশ্নপত্র ফাঁস অথবা দিয়ে কোনো কথা বলতে কোনো বলতে। কৌশলগত কারণে হয়তো নিজেকে কৌশলগত সরে কারণে রেখেছেন। হতে পারে এটা। এটা উনি বলতে পারবেন যে কেন নেই। আমাদের আরেকটি খবর, বেশ কয়েকটি পত্রিকা, সবগুলি পত্রিকাতে এসেছে, মোশাররফ কিভাবে মন্ত্রী, প্রশ্ন হাইকোর্টের, যে ওই যে একটি কোম্পানিকে লাভজনক পদ থেকেও। এটা একটু সেলিম আলোচনা শুরু ভাই। করলে ভালো হয়। আসলে এটা আমার কাছে যে জিনিসটা মনে হয় যে স্বাধীনতা পরবর্তীকালে বিশেষ করে আবারও এই ফিরে আসে আমাদের যে 75 বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে যে পরিবর্তনটি হয়ে গেল আমাদের রাজনৈতিক বা রাষ্ট্রিক কাঠামোতে, এর একটা মানে সুদূর প্রসারী ফলাফল আমরা ভোগ করছি, ভোগ করব সামনে, যদি আমাদের রাষ্ট্রিক কাঠামোর কোনো পরিবর্তন না হয়। একটু বলে রাখলাম এই কারণে যে আজকে আমরা সংসদে কি দেখছি, সংসদের প্রায় 40 থেকে 45% বিজনেসম্যান, আরো বেশি, মানে টিআইবির কিছুদিনের আগে হিসাব আরো বেশি হয়তো, অর্ধেক অলমোস্ট অর্ধেক ব্যবসায়ী। এখন এই ব্যবসায়ীরা আমাদের সংসদে কোরাম হয় না, তারা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। তো এই ব্যবসায়ীরা সংসদে তো অলমোস্ট কেউই ছিলেন না, কেউই ফাঁকা ছিলেন না। সংসদ ছিল। তো যখন আগে আমরা কি দেখেছি যে রাজনীতিবিদ বা আইন প্রণেতা শুধুই রাজনীতি করেন, তাদের কোনো অন্য কোনো পেশা ছিল না, কিন্তু থাকলেও ছোটখাটো, সেটা উকিল কিংবা শিক্ষক, এই জাতীয় পেশা ছিল তাদের, অথবা পারিবারিক ব্যবসা, কি বলে যে ধানের আড়ত আছে, সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন আমরা দেখছি দেশের বিশিষ্ট ব্যবসায়ীরা সাংসদ হচ্ছেন বা আইন প্রণেতা হচ্ছেন। তো তারা তাদের ব্যবসায়িক স্বার্থটাকে দেখবেন না জনস্বার্থটাকে দেখবেন, প্রশ্ন এক জায়গায় এইটা। তো সেইখানে তারা সংবিধানের 147 অনুচ্ছেদ কোনোভাবেই মানবেন না, যে লাভজনক পদে থেকে সংসদ সদস্য হওয়া যায় না, এটা কোনোভাবেই তারা মানবেন না। কারণ তারা ব্যবসাটাকেই এম্পাওয়ার করার জন্য, আরো এনরিচ করার জন্য তারা সংসদ সদস্য হয়েছেন কোটি কোটি টাকা খরচ করে। এবং আপনি যদি দেখেন যে আপনি বলছেন বিশিষ্ট ব্যবসায়ীরা এবং এনা প্রপার্টিজের কথা নিশ্চয়ই আপনি বললেন, প্রথম আলোতে রিপোর্ট হয়েছে কতবার, আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং এদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের পদও ছাড়ছেন না, এমপিত্ব ছাড়ছেন না, স্কুলের চেয়ারম্যানের পদ ছাড়ছেন না, শ্রমিক ইউনিয়নের নেতা, শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ছাড়ছেন না, কোনো সবকিছু। ছাড়ছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটি কথা আছে সব পেশায়, যে যেখানে আমার স্বার্থের দান্দিকতা তৈরি হয় আমি সেখানে থাকবো না, এটা আমার নৈতিকতা। একটি জায়গা দেখান যেখানে আপনি এই জিনিসটা পাবেন আজকে, এই নৈতিকতার জায়গাটি। আপনি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি, আপনি আবার মন্ত্রী, আপনি বাস মালিক সমিতির সভাপতি, আপনি আবার মন্ত্রী। ফলে আপনি কিভাবে এখানে নিয়ন্ত্রণ, আপনি যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি প্রতিযোগী, তিনি প্লেয়ার, বলে কোনো কিছু, তিনি স্টেক হোল্ডার। তিনি স্টেক হোল্ডার। আমাদেরকে আবার একটু বিরতিতে যেতে হচ্ছে, আবার আলোচনায় ফিরবো, একটি ছোট্ট বিরতি নিচ্ছি।